নমস্কার। বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে গোলাপ গাছ নিয়ে গাছ লাগানো থেকে শুরু করে আপ টু ফুল ফোটা পর্যন্ত এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কে একটা ভিডিও সিরিজ করব কিনা। তো অনেকেই বলেছিলেন, ভোটিং করেছিলেন যে করা দরকার, এবং কিছু কিছু মানুষ বলেছিলেন করার দরকার নেই। তো বেশিরভাগ ভোটিংয়ে রেজাল্ট যেটা এসছে যে বেশিরভাগ মানুষ চান, 88% মানুষ চান যে আমি গোলাপ গাছ সম্পর্কে একটা ভিডিও সিরিজ তৈরি করি। তো এই ভিডিওটা হচ্ছে গোলাপ গাছ সম্পর্কে পর্ব 1, গোলাপ গাছের পর্ব 1। এই ভিডিওতে আমি দেখাবো গোলাপ গাছ কী করে লাগাতে হয়, নার্সারি থেকে কখন নিয়ে আসতে হবে, কী ধরনের টবে লাগাবো, মাটি কীভাবে প্রস্তুত করতে হবে, একদম বেসিক লেভেল থেকে আমি শুরু করব। এই বছর গোটা 1 বছর আমি একটা বেসিক লেভেল থেকে নিয়ে যাব আপনাদের, এবং পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলে যাবে ভিডিওগুলি। তো গোলাপ গাছ টবে লাগাতে গেলে আমাদেরকে কি কি লাগবে? প্রথমত একটা গাছ লাগবে, একটা টব এবং কিছু মাটি এবং কিছু জৈব সার, এই ধরনের কিছু আমাদেরকে উপাদান নিয়ে রাখতে হবে। তো প্রথমে আসি টবের কথা। কী ধরনের টবে আমরা গোলাপ গাছকে লাগাতে পারি? গোলাপ গাছ যে কোনো ধরনের টব, সিমেন্ট, প্লাস্টিক বা মাটি, যে কোনো টবেই লাগানো যায়। তবে যদি আপনি বিগিনার্স হন, নতুনভাবে তৈরি গোলাপ গাছ লাগাতে চান, সেক্ষেত্রে অবশ্যই মাটির টবে লাগানোই ভালো। তো প্রথমে আমাদেরকে একটা মাটির টব কিনে আনতে হবে। কত ইঞ্চি সাইজের টব কিনবো? যদি এই ধরনের ছোট ছোট চারা হয়, সবেমাত্র গ্রাফটিং করা হয়েছে এই চারাগুলিকে, গ্রাফটিং জিনিসটা কী এবং কেমন চারা আপনারা বাছাই করবেন পরে আমি বলছি আপনাদের। তো এই ছোট ছোট চারার ক্ষেত্রে মোটামুটি 8 ইঞ্চি সাইজের টব হলেই যথেষ্ট। এই ধরনের একটা মাটির টব শক্ত দেখে কিনবেন, যাতে অনেক দিন লাস্টিং করে, মোটামুটি 1 বছর যাতে এই টবের মধ্যে থাকে, সেই ধরনের টব বাছাই করবেন। এবার আসা যাক গোলাপ গাছের কিছু প্রকারভেদ। ইন জেনারেল গোলাপ গাছকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, একটা দেশি গোলাপ এবং একটা বিদেশি গোলাপ। দেশি গোলাপ যেটা আমাদের দেশে হয় সেটা লাগানো খুবই সহজ, ডাল কেটে বর্ষাকালে খুব সহজেই হয়ে যায়, এটা লাগানো খুব একটা কঠিন নয়। আর যেটা আমি আজকের ভিডিওতে বলবো সেটা হচ্ছে বিদেশি গোলাপ সম্পর্কে, হাইব্রিড রোজ। সেটা নার্সারিতে সাধারণত 2টো ঋতুতে ভালোভাবে বিক্রি হয়, একটা হচ্ছে বর্ষাকাল এবং একটা শীতকাল। তবে আমার মতে বর্ষাকালে গোলাপ গাছের চারা না কিনে এনে যদি শীতকালে আনেন, নভেম্বর মাস থেকে এর চারা বিক্রি হওয়া শুরু হয়ে যায়। তো সেই সময় আপনারা নার্সারি থেকে গোলাপ গাছ কিনে আনুন। সেই সময় কিনে আনাটা কেন ভালো? বর্ষাকালে বেশিরভাগ গোলাপ গাছে রোগ লেগে থাকে, ফাঙ্গাস বা ছত্রাক বা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল আক্রমণ হয়ে থাকে গোলাপ গাছ। তো সেই সময় গোলাপ গাছ না কিনে আনাই ভালো। নভেম্বর মাসের প্রথম দিক থেকে আপ টু ডিসেম্বর মাস পর্যন্ত অনায়াসে আপনারা গোলাপ গাছকে টবে লাগাতে পারেন, কোনো অসুবিধা হয় না। এবার আসা যাক চারা বাছাই আমরা কিভাবে করব। এখানে যে চারাটি দেখছেন এটা একটা পলি ব্যাগের মধ্যে লাগানো, এবং এখানে দেখুন ধানের তুষ দেওয়া রয়েছে। তো আপনি যদি নতুন প্রথম গোলাপ গাছ লাগাবেন ভাবছেন, কোনো দিন আগে লাগাননি, তবে এই ধরনের চারা গাছ না কিনে আনাই ভালো। কারণ কি? এতে মাটির পরিমাণ খুবই কম থাকে, একটা মাটির ডেলার মধ্যে এটাকে তৈরি করা হয়েছে এবং তার ভিতরে এই ধানের তুষের ভিতরে গাছটাকে ভরে দেওয়া হয়েছে। এই গাছ খুব সহজে সারভাইভ করে না, বেঁচে থাকতে খুব একটা সমস্যা হয়। গাছ যখনই কিনবেন দেখবেন কোন একটা ছোট মাটির টবেও হতে পারে বা এই ধরনের পলি ব্যাগেও হতে পারে, কিন্তু একটা শক্ত দেখে গাছ কিনবেন, অর্থাৎ মোটামুটি 5-6 মাস বা 1 বছরের পুরনো এই ধরনের গোলাপ গাছ আপনারা কিনে আনার চেষ্টা করবেন। এই ধরনের গোলাপের চারা খুব সহজেই আপনারা খুব কম দামে পেয়ে যাবেন, 20-25 টাকা বা 30 টাকার মধ্যেই পেয়ে যাবেন, খুব বেশি দাম হয় না। তবে ওই একটু শক্ত দেখে যদি গাছ কিনেন তবে একটু দাম নিতে পারে, 40-50 কি 60 টাকা। তবে সেই ধরনের গাছ আপনাদের টবে খুব সহজেই সারভাইভ করে যাবে, মরে যাওয়ার চান্স কম থাকে। নার্সারি থেকে যখনই গোলাপ গাছ কিনবেন অবশ্যই একটা রোগমুক্ত চারা বাছাই করবেন, গাছের মধ্যে যাতে কোনো কালো দাগ, পাতার মধ্যে কালো দাগ বা এই ধরনের শুকিয়ে যাওয়া ডালগুলি যাতে শুকিয়ে গেছে এই ধরনের চারা কিনবেন না, সেগুলি কিন্তু আপনারা খুব সহজে বাঁচাতে পারবেন না যদি বিগিনার্স হন আপনারা। আর একটা কথা বলার আছে এখানে দেখুন এই নিচ থেকে একটা ডাল বেরিয়েছে, এই ডালটা আসলে কি? এটা একটা বিদেশি গোলাপ, প্রথমেই বলে রাখি এটা একটা হাইব্রিড টি রোজ। এই যে নিচের অংশটা দেখছেন এটা হচ্ছে এলা গাছ, অর্থাৎ একটা জংলি গোলাপ। এটা আমাদের দেশের একটা গোলাপ।
এই গোলাপে প্রায় 90% চান্স থাকে যে ফুল হবে না। কিছু কিছু গোলাপে ব্যতিক্রম বশত চলে আসে ফুল, তবে বেশিরভাগ এই জংলি গোলাপে ফুল আসার চান্স খুব কম থাকে। তো এই ধরনের একটা জংলি গোলাপের উপরে দেখুন এখানে একটা গ্রাফটিং করা হয়েছে, কলম করা হয়েছে, এবং এই যে উপরের গাছগুলি দেখছেন যেখান থেকে ফুল আসবে আমাদের, এই গাছটা হচ্ছে বিদেশি গোলাপ, হাইব্রিড টি রোজ। যখনই এই অংশ থেকে, এই নিচের অংশ থেকে কোনো ডালপালা বেরোবে তখনই আমরা এই ডালটাকে ভেঙে দেব। কারণ কি, এই ডালটা যদি থেকে যায় তো এই ডালের গ্রোথ খুব বেশি হয় এবং এই পুরো খাবারটা, এই গাছের পুরো খাবারটা এই ডালটাই কিন্তু নিয়ে নেবে এবং উপরের যে গাছটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে, কোনো ফুল দেবে না। তো এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি যখন গাছটা লাগাবো তখন আরও ভালো করে আপনাদের দেখিয়ে দেবো। একটু নীলচে কালারের কিছু ওষুধ এখানে ব্যবহার করেছি, সেটা কি আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো চলুন এইবার দেখাই এর মাটি আমরা বেসিক লেভেলে কিভাবে তৈরি করতে পারি। গোলাপ গাছ কী ধরনের মাটি পছন্দ করে? সাধারণত এটা দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে আপনারা খুব সহজেই লাগাতে পারেন, তবে এঁটেল মাটিতে লাগাবেন না। এঁটেল মাটি জিনিসটা কি, মাঠের যে শক্ত মাটি একটু শুকিয়ে গেলেই পাথরের মতো হয়ে যায়, সেই ধরনের মাটি ব্যবহার করবেন না। দোআঁশ মাটি যেখানে বালি এবং কাদার পরিমাণ সমান সমান থাকে, পলি মাটি হলে আরও ভালো হয়। পলি মাটি সব জায়গায় পাওয়া অতটা সহজ নয়, নদীর ধারের কাছাকাছি মাটি খুব ভালো। তো দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবার বেলে দোআঁশ মাটিটা কি, যেখানে কাদার ভাগ থাকবে 40% এবং বালির ভাগ থাকবে 60%, অর্থাৎ বালি কিছুটা পরিমাণ বেশি থাকবে কাদার থেকে। তো সেই ধরনের মাটিকে বলে বেলে দোআঁশ মাটি। তো এই ধরনের মাটিও গোলাপ গাছের জন্য খুবই ভালো। টবের মাটিতে যদি দীর্ঘক্ষণ ধরে জল জমে থাকে তো গোলাপ গাছ পচে নষ্ট হয়ে যাবে এবং খুব সহজেই ফাঙ্গাসের অ্যাটাকে চলে আসবে। এখানে যে মাটিটা দেখছেন এটা হচ্ছে দোআঁশ মাটি, পুকুরের দোআঁশ মাটি। এটা যদি না পেয়ে থাকেন কোনো ব্যাপার নেই, যে কোনো হাতের কাছের মাটি ব্যবহার করতে পারেন, তবে কাকর মাটি বা পাথর মাটি ব্যবহার করবেন না। আর এখানে দেখছেন একটু বালি বালি ভাব, এটা হচ্ছে বেলে মাটি। এটা আমি ইট ভাটা থেকে সংগ্রহ করেছি। এখানে বালির ভাগ বেশি আছে, তো বালি মাটি বলা যায় এটাকে। আর এখানে হচ্ছে নর্মাল গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার। এই জায়গায় আপনারা কেঁচো সার বা জৈব সার যেটাকে বলে সেটা ব্যবহার করতে পারেন, বা পাতা পচা সার, 1 বছরের পুরনো পাতা পচা সারও ব্যবহার করা যায়। মাটি তৈরির আগে জেনে নিই যে টবে আমরা গাছটাকে লাগাবো, 1 বছর ধরে থাকবে, সেই টবটাকে কিভাবে ভালোভাবে আমরা তৈরি করে নিতে পারি, অর্থাৎ জল যাতে না জমে থাকে এই গাছ টবে। এখানে দেখছেন অতিরিক্ত জল বেরোনোর একটা ছিদ্র, এই ছিদ্রটা আমাদেরকে একটা এই ঢেউ খেলানো খোলামকুচি, এটা একটা টবের ভাঙা টুকরো। এই দিকটা দেখুন একটু উঁচু এবং এই তল দিকটা একটু ঢালু, এই ধরনের একটা টুকরো দিয়ে আমাদেরকে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এটা ঢাকা দিলে কি হবে, উপরের যে মাটি সেটা আর বাইরের দিকে জলের মাধ্যমে বেরিয়ে যাবে না। এবার আমরা একটা বালির লেয়ার করে দেবো, খুব পাতলা একটা লেয়ার। এই বালিটা যে কোনো বালি, একটা মাঝারি সাইজের বালি নিলে ভালো হয়। খুব পাতলা, যেহেতু টবের সাইজ খুব ছোট, খুব বেশি এটাকে ঢাকা দেব না, নাহলে কিন্তু মাটি দেওয়ার জায়গা থাকবে না। খুব পাতলা একটা লেয়ার আমরা করে দেব। এই লেয়ারটা করলেও খুব ভালো হয়। আমরা যে মাটিটা দেব সেই মাটিটা এই বালির সংস্পর্শে থাকবে এবং এই যে ড্রেনেজ হোল, অতিরিক্ত জল বেরোনোর যে ছিদ্রপথ, তার সংস্পর্শে থাকবে না এবং গাছের যে মাটি এটা খুব সহজেই শুকিয়ে যাবে এবং আমরা যে উপর থেকে জলটা ঢালবো সেটাও ফিল্টার হয়ে বেরিয়ে যাবে এবং উপরে যে খাদ্যগুলি রয়েছে, অর্থাৎ গোবর সার বা জৈব সার যেটাই আমরা মেশাই, সেটা আর জলের মাধ্যমে আর তল দিয়ে বেরিয়ে যাবে না। তো এই বালিটা দেওয়া খুবই দরকার। তো এইবার আমরা মাটিটা প্রস্তুত করছি। এখানে যেহেতু দোআঁশ মাটি, এটা কাদা মাটি নয়, তাই মাটিটা একটু অন্যরকমভাবে হবে। এখানে আমি দোআঁশ মাটিটা 1 ভাগ এখানে ঢালছি। এখানে কিছুটা পরিমাণ বালি আমরা ঢেলে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ, যাতে মাটিটা একটু হালকা থাকে। আর এখানে আমি ঢালছি গোবর সার, এটা ওই 1 ভাগের মতোই ঢেলে দিচ্ছি। তো 1 ভাগ হয়ে গেল দোআঁশ মাটি, কিছুটা পরিমাণ বালি মাটি এবং 1 ভাগ গোবর সার। আর এখানে কিচ্ছু মেশানোর দরকার নেই, এটা একদম বেসিক লেভেলের একটা মাটি। আর যে মাটিটা আপনারা ব্যবহার করবেন সেটাকে রোদে খুব ভালো করে 7 দিন শুকিয়ে নেবেন। শীতকাল যেহেতু তাই 7 দিন বলছি, গ্রীষ্মকাল হলে 1 দিনেই খুব ভালোভাবে শুকিয়ে যায়, যাতে মাটির মধ্যে কোনো রকম জীবাণু না
থাকে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে মাটিটাকে আমাদের। তো কিছুটা মাটি আমি ভরছি। এবার গাছটাকে আমি তুলে বার করছি। খুব সহজেই বেরিয়ে যাবে, যেহেতু ধানের তুষের মধ্যে লাগানো। এটাকে আমি নভেম্বর মাসে কিনে আনি, আজকে হয়ে গেল 17ই ডিসেম্বর। অনেক দিনই আমার এই প্লাস্টিকের পলিথিনের মধ্যেই আছে। গাছ কিনে আনার সঙ্গে সঙ্গে লাগাবেন না, 1 সপ্তাহের জন্য গাছটাকে একটু ছাওয়া জায়গায় রেখে দেবেন নার্সারি থেকে আনার পর, এবং যখন জল দরকার হবে তখন জল দেবেন। খুব বেশি জলের প্রয়োজন হবে না যদিও। এখানে দেখুন একটা মাটির ছোট্ট ডেলার মধ্যে এটা লাগানো। এটা আসলে এঁটেল মাটি, এটাকে আমাদের কিছুটা ভেঙে দিতে হবে, খুব সামান্য। যাতে এই গাছের মূলগুলি আমাদের কিছুটা দেখাই। আর এই যে জংলি গোলাপ থেকে এই শাকাস, এটাকে শাকাস বলে, এটা বেরিয়েছে, এটাকে আমাদের এই কচি অবস্থাতেই ভেঙে দিতে হবে। এটা যদি বেশি দিন থেকে যায় এই ডালটি মোটা হয়ে যাবে, এই ডালটাকে ভাঙা অতটা সহজ হবে না। আর এই অংশে কিছুটা আমাদের ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দিতে হবে। ফাঙ্গিসাইড পাউডার কী জিনিস? এটাকে বলে ফাঙ্গিসাইড পাউডার, একটা ছত্রাকনাশক পাউডার। এটা বাজারে যে কোনো নামে পেয়ে যাবেন। আর ফাঙ্গিসাইড সম্পর্কে আমার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করছি। তো এটা সামান্য পরিমাণ জলে গুলে এই কাটা অংশে আমাদেরকে লাগিয়ে দিতে হবে, যাতে এখান থেকে এটা না পচে গিয়ে গোটা গাছটা যাতে না মারা যায়। ঠিক এই অংশে আমাদেরকে এই ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিতে হবে। এইভাবে আমরা যখনই কোনো ডাল কাটবো, এই যে নীল নীল ওষুধগুলো দেখছেন, এটাই হচ্ছে সাপ ফাঙ্গিসাইড। এটা আমরা গাছের ডালে বা কাটা অংশে লাগিয়ে দেব। যদি এটা আপনাদের কাছে না থাকে, আপনারা কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন, যেটা রান্নার কাজে ব্যবহৃত হয়, সেই হলুদও ব্যবহার করা যায়, অথবা চুনও ব্যবহার করা যায়। তবে ফাঙ্গিসাইড ব্যবহার করাটাই ভালো। আর বিদেশি গোলাপ যখন আমরা লাগাবো গ্রাফটিং করা, তখন এই গ্রাফটিং অংশটা যাতে মাটির মধ্যে ঢেকে না যায়, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেখানে এই অংশে গ্রাফটিং করা হয়েছে, এই অংশটা যাতে মাটির ভিতরে না ঢুকে যায়। এটা যদি মাটির ভিতরে ঢুকে যায় তাহলে পুরো গাছটাই পচে যাবে। গাছ যখনই আমরা টবে প্রতিস্থাপন করব, ঠিক মাঝামাঝি জায়গা লাগানোর চেষ্টা করব। মাঝামাঝি থাকলে কি হয়, জল এবং সার দিতেও ভালো হয়, সুবিধা হয়, গাছটা দেখতেও সুন্দর লাগে। খুব সুন্দর করে আমরা পুরো টব ভর্তি করে জল দিয়ে দেব প্রথমবার প্রতিস্থাপনের পর, যাতে পুরো মাটিটা উপর থেকে নিচ পর্যন্ত ভিজে যায়। তো আমার এই গোলাপ গাছের ভিডিও সিরিজটা করার একটাই উদ্দেশ্য হলো, সবাই অন্তত একটা গোলাপ গাছ অবশ্যই নিজের ঘরে লাগান। গোলাপ গাছ করতে অনেকে ভয় পান, খুব সহজে মারা যায় গাছগুলি, বাঁচাতে পারেন না। তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কিছুটা আমি উপকার করতে পারি, আমার ভিডিও করা সফল হবে। এবং এর পরবর্তী ভাগগুলি আমি একে একে দেখাতে থাকবো আপনাদের। এই সময় একটা যেটা সমস্যা হতে পারে অনেকের, গাছগুলি কিছুদিনের মধ্যে শুকিয়ে যেতে পারে, বা উপর থেকে কাণ্ডটা শুকিয়ে শুকিয়ে পুরো গাছটা মারা যেতে পারে। যদি মনে হয় যে কাণ্ডটা শুকিয়ে আসছে, উপরে যে হাইব্রিড গোলাপটা রয়েছে সেটা যদি মনে হয় কাণ্ডটা শুকিয়ে আসছে, তো সবুজ অংশ বরাবর কিছুটা কেটে দিতে হবে শুকোনোর নিচ থেকে, এবং তার উপরে একটা ফাঙ্গিসাইড পাউডারের লেপ দিয়ে দিতে হবে। অর্থাৎ ফাঙ্গিসাইড এবং কিছুটা জল মিশিয়ে ভালো করে গুলে পেস্ট করে সেখানে লাগিয়ে দিতে হবে। তাহলে আপনাদের গাছ আর শুকোবে না। আর গাছটাকে 1-2 দিনের জন্য একটু কুয়াশার হাত থেকে বাঁচাতে হবে প্রতিস্থাপনের পর। কুয়াশা যদি ডাইরেক্ট গোলাপ গাছে লাগে এই সময়, যেহেতু শীতকাল, তাহলে কিন্তু গাছটা কিছুটা ফাঙ্গাসের অ্যাটাকে চলে আসতে পারে। তো চেষ্টা করবেন একটু কুয়াশার হাত থেকে গাছগুলিকে বাঁচানোর। এখন খুব বেশি গাছে জল দেওয়ার দরকার নেই। মাটি বেশিরভাগ সময় ভিজে ভিজে থাকবে, যেহেতু রোদ এখন খুব কম, মেঘলা আবহাওয়া। মাটিতে তখনই জল দেবেন যদি দেখবেন যে উপরের 2 থেকে 3 ইঞ্চি মাটি শুকিয়ে এসেছে। খুব হালকা করে জল দিলেই হবে, খুব বেশি জল দিলেও কিন্তু গাছটা পচে যেতে পারে। তো আজকের ভিডিওটা এইটুকুই। গোলাপ গাছের দ্বিতীয় পর্ব নিয়ে কোনো একটা এপিসোডে দেখা হবে। ধন্যবাদ।